27 দিনে 10 বার কাঁপল দেশ। এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি। বিভিন্ন স্থানে ভবনে ফাটল, ক্ষয়ক্ষতি। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সঠিক সময়ে হবে স্থানীয় নির্বাচন, জানালেন এলজিআরডি মন্ত্রী। ভোটের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ জামায়াত আমিরের। নরসিংদীতে ধর্ষণের শিকার কিশোরীকে হত্যার ঘটনায় গ্রেফতার 5। বাকিদের খোঁজে অভিযানে পুলিশ। মূল অভিযুক্ত নুরাসহ জড়িতদের ধরতে স্থানীয় এমপির আলটিমেটাম। এবং বইমেলার প্রথম শিশু প্রহরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উচ্ছ্বাস। সিসিমপুর না থাকায় অনেকের আক্ষেপ। ছুটির দিনে স্টলে স্টলে বইপ্রেমীদের ভিড়। জনপদের সময়ের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। 27 দিনে 10 বার ভূমিকম্পে কাঁপল দেশ। বারবার ভূকম্পনে জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। দুপুর 2টার কিছু আগে 5.4 মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি। অনুভূত হয় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। কয়েক সেকেন্ডের এই কম্পনে অনেকেই নেমে আসেন রাস্তায়। সাগরের মতো উত্তাল পুকুরের পানি। শুক্রবার দুপুরে সাতক্ষীরার একটি পুকুরের দৃশ্য এটি। আশাশুনিতে 5.4 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী সহ সারা দেশ। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনিতে কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে বহুতল ভবনগুলোতে প্রবল ঝাঁকুনি অনুভূত হয়। বাসিন্দারা আতঙ্কিত হয়ে ভবন থেকে বের হয়ে আসেন। সাতক্ষীরা সদরের নগরঘাটা এলাকায় 2টি ভবনে ফাটল ও ঝাউডাঙ্গায় মহাশ্মশানের প্রাচীরের একটি অংশ ভেঙে পড়েছে। আমি এসে দেখি এখানে পুরোটাই ফ্ল্যাট। আমাদের সৌভাগ্য যে এখানে সবসময় বাচ্চারা খেলা করে, কিন্তু এটা ছিল না। প্রথম মনে হলো যে আসলে কি আছে, মাথা ঘুরতেছি কিনা রোজাই গরমে। পরে দেখলাম না, আবার একটা ঝাঁকি দিচ্ছে। এমন অবস্থা আগে কখনো সাতক্ষীরার মানুষ বুঝতে পারেনি। এছাড়া মংলায় ভূমিকম্পে পৌর শহরের একটি মসজিদের মিনার ভেঙে পড়ে। এ সময় মসজিদে মুসল্লিরা বের হয়ে আসেন। এছাড়াও কয়েকটি ভবনের প্রাচীরের কিছু অংশ ভেঙে পড়েছে ও ফাটল দেখা দিয়েছে। আমার বয়স 79 বছর, কিন্তু এর ভিতরে আমি এত বড় ভূমিকম্প দেখি নাই। শুধু সাতক্ষীরা নয়, চট্টগ্রাম, বরিশাল, বাগেরহাট, যশোর সহ বিভিন্ন জেলায় অনুভূত হয় কাঁপুনি। অনেকে আতঙ্কে বাসার বাইরে বের হন। বিশেষ করে বহুতল ভবনের বাসিন্দারা দীর্ঘ সময় নিচে অবস্থান করেন। আমার মনে হয় কয়েক সেকেন্ড, 3-4 সেকেন্ডের বেশি এটা স্থায়ী ছিল না। খুব জোরেই আমাদের কাছে মনে হয়েছে। পাশের বিল্ডিং এর মধ্যে আমাদের নিচে যে পায়ে জমিন আছে, সেই জমিনগুলো নড়াচড়া করছে। যশোরে আমি এমন ভূমিকম্প দেখিনি, এত পরিমাণে ঝাঁকুনি দিল। আমি তখন আমার বাইকের উপর উঠেছি, খুব আকারে ঝাঁকুনি দিয়েছে, ভয় পেয়ে গেছিলাম। এই নিয়ে গত 27 দিনে 10 বার ভূমিকম্পে কাঁপল দেশ। এর আগে বুধবারও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। তানজিল হাসনাত, সময় সংবাদ। সাবডাকশন জোন ও ডাউকি ফল্টে বিপুল শক্তি জমা হয়ে থাকায় ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ। তবে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন ভূতত্ত্ববিদ অধ্যাপক হুমায়ুন আখতার। বাংলাদেশ তো 3টা প্লেটের সংযোগস্থলে অবস্থিত এবং এখানে ভূমিকম্প হবে এটাই স্বাভাবিক, এবং নানা কারণে আমরা আসলে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছি। এটা বারবার আমরা বলে আসছি, কেননা আমাদের এখানে যে ভূমিকম্পের যে প্রধান 2টা উৎস, যেটা আমাদের পূবে সাবডাকশন জোন, সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত যে পাহাড়ি অঞ্চল, এখানে বিপুল পরিমাণ শক্তি জমা হয়ে আছে। সেটা হয়তো আজ হোক, কাল হোক, বা আগামী 50 বছর হোক, সেই শক্তিটা বের হবে। আর একটা হচ্ছে ডাউকি ফল্ট, এখানেও বড় ধরনের ভূমিকম্প হবে, বা অতীতের যে ভূমিকম্পের যে ইতিহাস সেটা পর্যালোচনা করলে দেখা যায় যে এখানে অতীতে অনেক ভূমিকম্প হয়েছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সঠিক সময়ে স্থানীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি রোধে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার করার কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী। আর জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। ঠাকুরগাঁও জেলা শহরের হাজীপাড়ায় স্থানীয়দের অর্থায়নে হাফিজিয়া মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে প্রশ্নের জবাবে বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সঠিক সময়েই হবে স্থানীয় নির্বাচন।
স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে সেটা আমরা আগেও বলেছি এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলো করা হবে। বরিশাল ও পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় আহত 61 জনকে চেক হস্তান্তর করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে। গণমাধ্যমের ব্যবস্থাপনাটাকে আমরা একটা আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাচ্ছি। চাঁদপুরে নিজ নির্বাচনী এলাকায় শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। শিক্ষকতার বাইরে অন্য পেশা, কি পেশা, এটা তো পারমিশন নিতে হয়। এটা সরকারি নিয়ম যে পারমিশন না নিলে এদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন হবে। রাজশাহীতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি রোধে করা হবে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার। কোনো যেন দুর্নীতি যেন না থাকে, বিভিন্ন টায়ারে হয়, সেই জন্য আমরা চেষ্টা করছি ওয়ান স্টপ সেন্টার সারা বাংলাদেশের মন্ত্রণালয় ইতিমধ্যে ঢাকায় হয়েছে। সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। বাঁধ ও নদী খনন নিয়ে জানান নতুন পরিকল্পনার কথা। নদী খননের কাজ অব্যাহত রয়েছে, যেখানে নাই সেখানে নতুন প্রকল্প, নতুন উদ্যোগ গ্রহণ করে এই সুবিধাটুকু আমরা যেন আমাদের মানুষের, সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে পারি। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। আগামী 10 মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে মহাস্থানগড় এলাকায় জুমার নামাজ আদায়ের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তিনি আরও জানান, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি হবে বগুড়ায় প্রথম সরকারি সফর। এজন্য যাবতীয় প্রস্তুতি চলছে। কার্ডধারী প্রতিটি পরিবার মাসে 2,500 টাকা করে আর্থিক সহায়তা পাবে। স্থানীয় সরকার নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সরকারের ভালো কাজের সহযোগিতা ও অন্যায়ের তীব্র প্রতিবাদ করার ঘোষণা দিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ময়মনসিংহ ও সিলেটে আলাদা অনুষ্ঠানে একথা বলেন তারা। ময়মনসিংহের টাউন হল মিলনায়তনে মহানগর জামায়াতের রুকন সম্মেলনে অংশ নেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, 11 দলের সংসদ সদস্যরা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে। ভালো কাজে সরকারকে সহযোগিতা আর অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করবে বিরোধী দল। বিরোধী দল হিসেবে পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি, গণতান্ত্রিক রীতিনীতি এবং নিয়মতান্ত্রিক রাজনীতি অনুসরণ করে আমরা সেই নিয়মের মধ্যে থেকেই এদেশের সরকারকে, রাজনীতিকে, জনগণের পাশে আমরা ইনশাআল্লাহ থাকব। ভালো কাজে আমরা সরকারকে সাহায্য করব, কিন্তু অন্যায় জুলুমের ব্যাপারে আমরা তীব্র বিরোধিতা করব। জামায়াতে ইসলামী সিলেট জেলার উদ্যোগে আয়োজন করা হয় শিক্ষা শিবিরের। নগরীর মালঞ্চ কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান স্থানীয় নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন। আমাদেরকে ধরে নিতে হবে যে আগামীতে এই শক্তির বিরুদ্ধে, এই সম্মিলিত শক্তির বিরুদ্ধে আবার আমাদেরকে লড়তে হবে। ইনশাআল্লাহ আমরা এখন থেকে আমাদের কৌশল নির্ধারণ করে কোনো অপকৌশলের রাস্তা আমাদের ধরা লাগবে না, কৌশলই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। নৈতিকতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সংগঠিত কর্মীর বিকল্প নেই বলেও মন্তব্য করেন জামাত আমির। আমাদের আশাটা পূরণ হলো। রিমু সিদ্দিক, সময় সংবাদ। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়ার 6 আসনে উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় মনোনয়নের চিঠি দলের চেয়ারম্যানের গুলশান কার্যালয় থেকে প্রার্থীর হাতে তুলে দেওয়া হয়। এদিকে দলীয় মনোনয়ন পাওয়ার পর শুক্রবার ছুটির দিনে নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন এই প্রার্থী। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আউয়ালের রিপোর্ট। জিয়া পরিবারে আসন হিসেবে পরিচিত বিএনপির দুর্গখ্যাত বগুড়া 6 আসন। গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে সোয়া 2 লাখেরও বেশি ভোট পেয়ে এই আসন থেকে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 17 আসন থেকেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে আইন অনুযায়ী পরবর্তীতে ঢাকা 17 আসনটি বহাল রেখে বগুড়া 6 আসনটি ছেড়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আসনটিকে শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। গত 24 ফেব্রুয়ারি নির্বাচন কমিশন আসনটিতে তফসিল ঘোষণা করে। জেলা বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশাকে দেওয়া হয় ধানের শীষের মনোনয়ন। শুক্রবার জুম্মার নামাজ পর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সংগ্রহ করেন মনোনয়ন ফরম। মাধ্যমে
এর আগে শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ে জেলা বিএনপি সব পর্যায়ের নেতাদের নিয়ে নির্বাচনী জরুরি সভা করে দলটি। উপনির্বাচনে দীর্ঘ সময় ধরে দলের দুঃসময় নেতৃত্ব দেওয়া ব্যক্তিকে প্রার্থিতা দেওয়া উজ্জীবিত নেতাকর্মীরা। আমাদের যে প্রার্থী জনাব রেজাউল করিম বাদশা ভাই, তিনি জিয়া পরিবারের একটি অংশ। আমরা জিয়া পরিবারের পক্ষ থেকে যাকে দিবে তাকে আমরা বিপুল ভোটে নির্বাচিত করব। মনোনয়ন পাওয়ায় জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এই প্রার্থী। প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই আসনটি হলো মর্যাদার আসন, এই আসনটি হলো গৌরবের আসন। কাজে এই আসনটি জিয়া পরিবারের আসন। আমরা শুধুমাত্র সেবক হিসেবে আমরা এখানে কাজ করব। আগামী 9 এপ্রিল সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত আসনটিতে উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। জনপদের সময় আরও থাকছে। সাগরে বেড়েছে জলদস্যুর দৌরাত্ম্য, অস্ত্রের মুখে লুটে নিচ্ছে জাল মাছ। প্রতিরোধে নাফ নদী থেকে গভীর সমুদ্র পর্যন্ত 24 ঘন্টা টহল জোরদার কোস্টগার্ডের। নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে তরুণীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনার 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কিশোরীর মা বাদী হয়ে 9 জনকে আসামি করে মামলা করেন। পুলিশ জানায় ইতিমধ্যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। গতকাল সকালে মাধবদের কোতালির চরে সরিষা ক্ষেত থেকে 15 বছর বয়সী কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, 15 দিন আগে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় বখাটে নুরার নেতৃত্বে 5 থেকে 6 জন মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। ঘটনা ধামাচাপা দিতে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের। গাজীপুরে অরক্ষিত ড্রেনের ম্যানহোলে পড়ে অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার দিকে হেঁটে যাচ্ছিলেন ছেলেটি। এ সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে থাকা একটি খোলা ম্যানহোলে অসাবধানতাবশত পড়ে যান তিনি। সে সময় পড়ে যাওয়ার শব্দ পেয়ে আশপাশের লোকজন তাকে খোঁজাখুঁজি করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় 1 ঘন্টার চেষ্টায় মৃত অবস্থায় ছেলেটিকে উদ্ধার করে। জনপদের সময় আরও থাকছে। ঈদ সামনে রেখে জামদানি পল্লীর তাঁতিদের মধ্যে ব্যস্ততা। সকাল থেকে রাত পর্যন্ত বুননের কাজ। সারা দেশের বিপণী বিতানগুলোতে বাড়ছে ক্রেতার চাপ। প্রতিবারের চেয়ে কিছুটা ভিন্ন সময়ে ভিন্ন আবহে শুরু হয়েছে এবারের অমর একুশে বইমেলা। তবুও সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই শিশুদের প্রাণ চাঞ্চল্য আর বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পাঠকদের সরব উপস্থিতিতে জমে উঠেছে বাঙালির প্রাণের আয়োজন। কল্পনার রাজ্যে হাজারো গল্পের মিতালি আর রং তুলির আছড়ে তা ফুটিয়ে তুলতে ব্যস্ত শিশুরা। ক্ষুদে পাঠকের জ্ঞানের রাজ্যে নতুন মাত্রা এনে দিতেই রং তুলিতে আঁকা বর্ণিল চিত্রের সঙ্গে শুরু হলো এবারের শিশু প্রহর। শুক্রবার বেলা 11টায় খুলে যায় অমর একুশে বইমেলার দুয়ার আর শুরু হয় বিশেষ শিশু প্রহর, যেখানে কেউ এঁকেছে ভাষা আন্দোলন, কেউ বা এঁকেছে আগামীর উজ্জ্বল বাংলাদেশ। অমর একুশে বইমেলার এই শিশু চত্বর প্রাঙ্গণ সাজানো হয়েছে শিশুদের মনের মতন করেই। কার্জন হলের সেই ষড়যন্ত্রের কথাও বর্ণনা করেছি আমি। বাবার কাছ থেকে আমি ছড়া বই কিনবো। আজকে আমি বাবার কাছে ছড়া বই কিনে নিব। বইমেলায় দেখবো কি কি বই আছে। এবার তো সিসিমপুর নেই, সেজন্য আমার খুব মন খারাপ লাগছে। এখানে হচ্ছে অনেক ডাইভার্সিটির মানুষ বুঝেছে, ইভেন আমাদের কালচারও এন্ড আমাদের জাতীয় জিনিসপত্রও বুঝাচ্ছে এখানে। ছোট্ট সোনামণিদের হই হুল্লোড় আর আনন্দে মুখরিত হয়ে ওঠে শিশু চত্বর। সিসিমপুরের প্রিয় চরিত্রদের দেখা না পেলেও এদিন শিশুরা খেলাধুলায় মেতে ওঠে পাপেটের সঙ্গে, যাতে উৎফুল্ল হয়ে ওঠেন অভিভাবকরাও। বাচ্চারা তো সিসিমপুর এবং ইয়ে থাকলে ওদের যে ক্রিয়েটিভিটিগুলো ওগুলো তো আসতে পারতো, ওগুলো ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগও ছিল। শিশুদের জন্য যদি আলাদা জায়গা থাকে সমস্ত কিছুতে বইমেলা, তাহলে তো অবশ্যই ভালো কিছু হবে। ছোটদের তো মন খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক, কেননা বইমেলা এত বড় আয়োজন, সেখানে আমাদের এত শিশুরা সিসিমপুরকে কেন্দ্র করেই বইমেলাতে আসে। চারপাশে নতুন বইয়ের ঘ্রাণ, পাঠক, লেখক, দর্শনার্থীদের সমাগমে মুখর ছুটির দিনের বইমেলা। শুধু বই কেনা বেচা নয়, ভাবনার আদান প্রদান আর সাংস্কৃতিক মেলবন্ধন বলে দেয় বাঙালির প্রাণের এক স্পন্দনের নাম অমর একুশে বইমেলা। এদিকে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বিকেল গড়াতে না গড়াতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বইমেলা প্রাঙ্গণ। এবারের বইমেলায় আসলে শুরু থেকে যে আশঙ্কাটা হচ্ছিল যে পাঠক কি আসবেই কিনা রোজার মাস উপলক্ষে, কিন্তু আজকে আসলে অনেক পাঠক দেখা যাচ্ছে। বইমেলাতে স্টল একটু কম মনে হচ্ছে আমার কাছে, কিন্তু মানুষজনের আগ্রহ আগের মতোই আছে। 18 দিন ব্যাপী চলবে এবারের অমর একুশে বইমেলা। মাইমুনা হেদার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।
গভীর সাগর, নেই মোবাইল নেটওয়ার্ক। এই সুযোগে ছদ্মবেশে ট্রলার নিয়ে হানা দেয় দস্যুরা। জেলেদের মারধর করে ছিনিয়ে নেয় শিকার করা মাছ। সম্প্রতি এমন চিন্তায় শিকার হন কক্সবাজারের কুতুবদিয়ার উম্মে হাবিবা নামের একটি মাছ ধরা ট্রলারের 12 জেলে। পরে নেটওয়ার্ক এলাকায় পৌঁছালে কোস্টগার্ডের টহল দল তাদের সহায়তায় এগিয়ে আসে। শুধু এই ঘটনাই নয়, বর্তমানে বঙ্গোপসাগরের দস্যুদের তৎপরতা আশঙ্কাজনক হারে বেড়েছে। 25 ফেব্রুয়ারি দস্যুদের গুলিতে কুতুবদিয়ার জেলে শাহাদাত নিহত হন। মাছ নেওয়ার সময় ওরা খারা সবকিছু লুটপাট করে নিয়ে যায়। সাগরে দস্যুরা বাইরেছে, আমরা অনেক রকম সমস্যায় আছি, আমরা চাই শান্তি নিরাপত্তা। এই অবস্থায় শুক্রবার সকাল থেকে কোস্টগার্ড বেস চট্টগ্রাম এবং জাহাজ কুতুবদিয়ার সমন্বয়ে দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালানো হয়। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। সকল রকমের প্রযুক্তি এবং সক্ষমতা আমাদের রয়েছে। বাংলাদেশের জেলেদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। গত 2 মাসে অস্ত্র ও গুলিসহ 30 জন দস্যুকে আটক করেছে কোস্টগার্ড। একই সময়ে জিম্মি থাকা 32 জেলেকে জীবিত উদ্ধারও করা হয়েছে। বঙ্গোপসাগরের দস্যুতা কিংবা অপতৎপরতা রুখতে তৎপর কোস্টগার্ড, যার কারণে সাগরে বৃদ্ধি করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি ও দ্রুতগামী জলযান, যার মাধ্যমে সক্ষমতা বেড়েছে বলে মনে করছে কোস্টগার্ড। বঙ্গোপসাগর থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এর সামনে রেখে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন জামদানি পল্লীর তাঁতিরা। সকাল থেকে রাত পর্যন্ত চলে অভিজাত জামদানি বুননের কাজ। কাকঢাকা ভোরে ক্রেতা বিক্রেতার সরগরম পাইকারি শাড়ির হাট। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন, কাপড়ের হাট বাজারে বেড়েছে কেনাবেচা। ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জের রূপগঞ্জের নোয়াপাড়া জামদানি পল্লীর তাঁতিরা। সকাল থেকে রাত পর্যন্ত চলে অভিজাত কাপড় বুননের কাজ। রাজধানী সহ বিভিন্ন এলাকার খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা পছন্দের কাপড় কিনতে আসেন এই হাটে। আমরা যে কষ্ট করি ওই কষ্ট হিসাবে এখন আর টাকা পাইতেছি না, ঠিক আছে? বাজার খুবই খারাপ, পুরোপুরি এখনো লাগে নাই, হয়তো আরো 2-4-5 দিন একটু দেরি হবে, একটু বেচাকিনি হবে বেশি। এবার ঈদে জামদানির ডিজাইনে এসেছে নতুনত্ব। তৈরি হচ্ছে ফুলতেরছি, সুইজাল, গোলাপ ফুল, মদন পাইর সহ শতাধিক নকশার জামদানি। সামনে ঈদ, কোনো শাড়ি তাতে রাখা যাবে না, প্রতিটা শাড়ি আমাদের তুলে আনতে হবে, আর প্রতিটা শাড়ি আমাদের কাস্টমার কাছে পৌঁছে দিতে হবে। আগে আমরা 8-10 ঘন্টা কাজ করতাম, এখন আমরা 12 ঘন্টা কাজ করতেছি। সেটা দ্রুত কাজ করার জন্য ঈদ উপলক্ষে আমাদের ডেলিভারি দিতে হবে, ঈদের আগে ডেলিভারি দিতে হবে। ঈদে প্রায় 100 কোটি টাকার কাপড় বিক্রি হবে বলে আশা বিসিকের। সাধারণত তাদের 10 রোজার পরে এই ভিড়টা আরও অনেক বেশি বাড়ে এবং তাদের সারা বছরে যা বিক্রি হয় তার একটা বড় অংশ, প্রায় 30-40% এই সময়টা বিক্রি হয়ে থাকে। এদিকে ক্রেতা বিক্রেতায় সরগরম টাঙ্গাইলের বাজিতপুর পাইকারি শাড়ির হাটও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারিরা ছুটে আসছেন এই হাটে, আর বিক্রেতারাও তাদের উৎপাদিত বাহারি ডিজাইনের শাড়ি পসরা সাজিয়ে বসেছেন ক্রেতাদের আকৃষ্ট করতে। রমজানের 9 দিন অতিবাহিত হলেও বরিশালের বাজারগুলোতে এখনো জমে ওঠেনি বেচাকেনা। বিপণী বিতানগুলোতে ক্রেতাদের আনাগোনা থাকলেও বেচাকেনায় রূপ নেয়নি। তারিফ রহমান, সময় সংবাদ। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। 27 দিনে 10 বার কাঁপল দেশ। এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি। বিভিন্ন স্থানে ভবনে ফাটল, ক্ষয়ক্ষতি। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সঠিক সময়ে হবে স্থানীয় নির্বাচন, জানালেন এলজিআরডি মন্ত্রী। ভোটের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ জামায়াত আমিরের। এবং নরসিংদীতে ধর্ষণের শিকার কিশোরীকে হত্যার ঘটনায় গ্রেফতার 5। বাকিদের খোঁজে অভিযানে পুলিশ। মূল অভিযুক্ত নুরা সহ জড়িতদের ধরতে স্থানীয় এমপির আলটিমেটাম। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।